লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মেঘ 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 প্লিজ মাফ করো আমাকে। নিজেকে নতুন ভাবে তৈরি করছি নীল। এই দেখো, নতুন খাতা। সারা জীবনের মতন লুজ শিটে নোটস নেওয়া ছেড়ে দিলাম। বদলালাম নিজেকে ভবিষ্যতের জন্য। যে ভবিষ্যতের কথা কাল রাতে হয়েছে। মেঘ, আমি কি করলে তুমি আমার ভুল মাফ করবে? কি হলো নীল? কালকের থেকে আজকের মধ্যে কি ফারাকটা ঘটলো যে যাকে তুমি কাল অবধি সহ্য করতে পারছিলে না, আজকে তার কাছে মাপ চাইছো? আমি ভুল ছিলাম মেঘ, আমি ভুল ছিলাম। গোটা পৃথিবীর সামনে তুমি প্রমাণ করে দিয়েছো। তার মানে কাল আর আজকের ফারাকটা শুধুমাত্র ওই ভাইভাই পাশ করাটা। আমি তো ফাটকা খেলেছিলাম। এটা তো সম্ভব নয় যে যতই ভালো প্রিপেয়ার্ড হোক সে সব কিছু জানবে। আমি তো নাই পারতে পারতাম নীল ওদের প্রশ্নের উত্তর। তখন কি করতে তুমি? কি করতে নীল? এই বিশ্বাসটার মধ্যেই তো থাকতে যে আমি চিটিং করেছি। না না মেঘ, না। আজ সকাল থেকে আমার মনের মধ্যে যে কি হচ্ছে না আমি তোমাকে বোঝাতে পারবো না। আমি ইচ্ছে করে তোমার ভাইভাতে থাকিনি, যাতে তুমি ভালোভাবে পাশ করলে কেউ যেন কখনো না বলে যে আমি তোমাকে সাহায্য করেছি। তাহলে তোমার আমার বিশ্বাসটা, আমাদের সম্পর্কটা যদি আদৌ কোনো সম্পর্ক থেকে থাকে, সেটা শুধুমাত্র নির্ভর করছিল একটা ভাই পাশ ফেল করার উপর। না মেঘ, না। তুমি কেন বুঝতে পারছো না? তুমি কেন বুঝতে পারছো না বলো তো? যে তুমি পাশ করার অনেক আগে আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছিলাম। তুমি যখন আজ ওই রুমটার মধ্যে ঢুকলে না, একেবারে খালি হাতে, সপ্তরথী চারিদিকে সশস্ত্রে দাঁড়িয়ে তাদের অস্ত্রে শান দিচ্ছে, আর আজকের অভিমন্যু সেখানে ঢুকলো একেবারে নিরস্ত্র। আমি জানি না কিভাবে, কেন, আমি কোনো লজিক জানি না, কিন্তু আমার মনে হলো আমি ভুল করেছি। মেঘ কোনো অন্যায় করতে পারে না। আমি পাগলের মতো ঘুরেছি মেঘ ওই রুম থেকে বেরিয়ে এসে। তোমাকে বলা প্রতিটা কথা আমার মনে পড়ছিল, আর আমি নিজেকে সহ্য করতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল কেউ যেন আমাকে বেত দিয়ে মারছিল। কি করে আবার আমি তোমাকে ভুল বুঝলাম? কি করে আবার আমি তোমার দিকে আঙুল তুললাম? মেঘ, তুমি আমাকে মাফ করে দাও। তুমি আমাকে মাফ করে দাও। তুমি আমাকে তোমার মতো ভালো করে দাও। দেখো মেঘ, আমার অনেক দোষ আছে, আমি অনেক খারাপ কাজ করে ফেলি, বিশ্বাস করো আমি তোমাকে বড্ড ভালোবাসি মেঘ, তোমাকে বড্ড ভালোবাসি। তোমার কোথাও একটা ভুল হচ্ছে নীল বুঝতে। ভালো তুমি আমাকে বাসো না, ভালো তুমি নিজেকে বাসো। আমি তোমাকে ভালোবাসি না। ভালোবাসার মধ্যে কি থাকে নীল? শুধুই কি কাছাকাছি আসা? শুধুই কি মুখে বলা যে আমি তোমাকে ভালোবাসি? ভালোবাসা তো একটা বিশ্বাস, একটা ভরসা, একটা বোধ, একটা ফিলিংস। তার কোনোটাই তোমার নেই। আর বিশ্বাস তো নেই। প্রতিটা ক্ষেত্রে প্রথম সন্দেহ তুমি আমাকে করছো। তোমার ভেতরে রিফ্লেক্স প্রথমেই বলে যে মেঘ ভুল, মেঘ এই অন্যায়টা করেছে। কেন বলে জানো তোমার এই ভেতরের মনটা? কারণ তোমার অবচেতন মনে একটা গিল্ট আছে, আমাকে বিয়ে করার গিল্ট, পরিবারের বিরুদ্ধে যাওয়ার গিল্ট। সেটাই প্রথম ধাক্কায় আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়নি, আর আমাকে অগ্নি পরীক্ষা দিতে হয় তোমার সামনে। আর তোমার পরিবারের কথা তো আমি এখানে আনবই না, কারণ তাদের কাছে আমি অনাথ। আমি তাদের মাঝখানে জোর করে ঢুকে পড়া একটা মানুষ। আমাকে যে তারা পছন্দ করে না, এই বিষয়ে তাদের মধ্যে কিন্তু কোনো হিপোক্রিসি নেই। তারা ভালোবাসি বলে বিপদের সময় হাত ছেড়ে দেয় না। তারা তো হাত ধরেই না কখনো। সেটা অনেক ভালো নীল, কিন্তু তুমি যেটা করেছো সেটা না। তুমি তো একরকম জোর করেই বিয়ে করেছো আমাকে, সকলের মতের বিরুদ্ধে কি। কেন নীল? জানো না কেন? তুমি সত্যি জানো না? আমি তোমাকে ভালোবাসি মেঘ, আমি তোমাকে ভালোবেসেছি বলেই আমি তোমাকে বিয়ে। আমার বাপকেও তোমার এই ভালোবাসাটার উপর বিশ্বাস করে ফেলেছিল। ভালোবাসি তোমাকে মেঘ, আমি তোমাকে ভালোবাসি।
আমার সেই কথা কোনো মিথ্যে ছিল না মেঘ। আমি আবারও বলছি আমি তোমাকে ভালোবাসি। তোমার মনে হয়েছিল তুমি আমাকে ভালোবাসো, আসলে তুমি আমাকে ভালোবাসো না। বিয়েটা করে ফেলেছিলে জেদ করে, নিজের ইগো বজায় রাখতে। ভালোবাসো না তুমি আমাকে। ঠাম্মির বেলা তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছিলে, কারণ সেখানে তোমার সম্মান নিয়ে কোনো টানাটানি হয়নি। কিন্তু কাল যেই তোমার সম্মান নিয়ে টানাটানি হলো, তুমি চোখে আর কিছু দেখতে পেলে না নীল, শুধু আঙুল তুললে, অপমান করলে। নীল, যার মধ্যে এত অবিশ্বাস বারুদের মতন ঠাসা, যার মধ্যে একটুতেই এত বড় আগুন লেগে যায়, সে কি করে ভালোবাসার কথা বলে? কাল যদি এই বাড়িতে একটা চুরি হয়, আর যে কেউ যদি সেই চুরির দায় আমার দিকে আঙুল তুলে বলে যে আমি মেঘকে দেখেছি চুরিটা করতে, তুমি কি আবার আমাকে অবিশ্বাস করবে না? আবার বলবে না যে তাদের অবিশ্বাস করার কোনো কারণ নেই, তারা তো কেউ আমার শত্রু না? না মেঘ না, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তখন তুমি আবার এখনের কথা ভুলে যাবে নীল। কেবল মনের মধ্যে জেগে থাকবে অবিশ্বাস। তখন আরেকটা কোনো নতুন অগ্নি পরীক্ষা আমাকে পেরোতে হবে। সারাটা জীবন নিজেকে প্রমাণ করতে করতেই কেটে যাবে আমার। আর তুমি প্রতিবার সন্দেহ করবে আমাকে। করবো না, করবো না মেঘ, তুমি বিশ্বাস করো। আমি আর কখনো কখনো তোমাকে সন্দেহ করবো না। মেঘ, তুমি প্লিজ আমাকে বিশ্বাস করো। দেখো, তুমি যদি আমার সম্পর্কে এরকম ভাবো, তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? মেঘ, তুমি ছাড়া যে আমার আর কোনো অস্তিত্ব নেই। আই লাভ ইউ মেঘ, আই রিয়েলি লাভ ইউ। মেঘ, তোমাকে কষ্ট দিয়ে আমিও কষ্ট পেয়েছি, আমিও কেঁদেছি। মেঘ, তুমি আমার যন্ত্রণাটা দেখতে পাওনি? তুমিও তো স্বার্থপর হয়েছো। তুমি আমার যন্ত্রণার কথা ভেবেছো একবার? কি করে ভাববো? তুমি তোমার কাছে আসতে দিয়েছো আমাকে? তুমি জোর করে আসতে পারতে না আমার কাছে? না, সেই জোরের জায়গা আমার আছে বলে সেই বিশ্বাসটাই আমার নেই। না মেঘ, সেই জোরের জায়গাটা আছে, বিশ্বাস করো, সেই জোরের জায়গা আছে। আমার উপর তোমার সব থেকে বেশি জোরের জায়গা আছে, আর চিরটা কাল থাকবে মেঘ, চিরটা কাল থাকবে। আমি যদি কখনো ভুল করে ফেলি না, তুমি আমাকে ঠিক করে দেবে। আমাকে সেই ভুল পথ থেকে ঠিক পথে নিয়ে আসার সব দায়িত্ব তোমার মেঘ, সব দায়িত্ব তোমার। আমি তোমার মতো ভালো নই মেঘ, আমি তোমার মতো ভালো নই। আমি জানি, আমি স্বীকার করছি আমার অনেক দোষ আছে, কিন্তু তুমি আমাকে তোমার মতো ভালো করে দেবে। আমাকে তোমার মতো ভালো করে দাও না মেঘ, আমাকে তোমার মতো ভালো করে দাও না। বিশ্বাস করো, আমি ওগুলো বলতে চাইনি। আমাকে মাফ করে দাও না মেঘ, প্লিজ আমাকে মাফ করে দাও।
আই লাভ ইউ মেঘ, আই লাভ ইউ। অনেক বকাবকি করেছে, এবার ভালোবাসো। আই লাভ ইউ। নাও দাদাকে চাটা দাও, দিদিরটা আমি নিয়ে যাচ্ছি। কাকিমণি নিয়ে যাই না। ঠিক আছে। মেঘ, আমি ঠিক করেছি তোমাকে আমি একটা গিফট দেব। থ্যাঙ্কস। কি গিফট নেবে বলো? বই, শাড়ি, জামা, গ্যাজেট? হঠাৎ গিফট কেন বাবা? এমনি আমার ইচ্ছে হয়েছে আমার বৌমার সাকসেস সেলিব্রেট করতে। সেটা বাবা তাহলে মুলতবি থাক, মাস্টার্স ফাইনালের পর একবারে হবে। বুঝেছি, তুমি কিছু বলবে না, আমাকেই যা দেবার দিতে হবে। কিছু বললে না কেন? কাকিমণি, গিফট নেওয়ার মতন কিছুই তো ঘটেনি। ওই তো মিনিরা এসে গেছে, আমি ওদেরটা দিয়ে আসি। হ্যাঁ দাঁড়াও। গুড মর্নিং। মর্নিং। গুড মর্নিং এভরিবডি। ওই যে ভালো বৌমা কিচেনে ঢুকে পড়েছে। আচ্ছা মা, বলছি কাল তুমি একটু বাড়াবাড়ি করে ফেললে না? ওর কাছে একেবারে অ্যাপোলজাইজ করা অ্যান্ড অল। নিজের ভুলটুকু আমি স্বীকার করেছি আর নিজের কথাটা রেখেছি, এটাতে বাড়াবাড়ির কিছু নেই তো। আর ওটা করেছি মানে এটা নয় যে ওর সম্পর্কে আমার স্ট্যান্ড কিছুমাত্র বদলেছে। আই জাস্ট ডোন্ট লাইক হার। এসেছি আমি এসেছি সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো জল খাবারের ঘরে বন্ধু। শিগগির খেতে দাও। ওহ, যা খেতে পেয়েছে না, সকাল থেকে প্রাণটা করে খাই খাই করছে। এই তো এক্ষুনি দিচ্ছি, সব রেডি করাই আছে। বাবা এমন ভাবে বলছো যেন রেডিটা তুমিই করে রেখেছো। আমি সেটা কখন বললাম? আর আমি সেটা বললে তোমরা মানবেই বা কেন? দেখছো না কাকিমণি সকাল থেকে ঘেমে সবটা তৈরি করছে। আগের দিনের মেঘ আর আজকের মেঘের মধ্যে তো অনেক ডিফারেন্স। আগের দিন কথাই বেরোচ্ছিল না মুখ থেকে, আর আজকে একদম মুখে মুখে জবাব আসছে। সেটাই স্বাভাবিক। বৌদির অ্যাচিভমেন্ট ওকে আলাদা কনফিডেন্স দিয়েছে, ডিফারেন্স হওয়াটা তো খুব স্বাভাবিক। তোদের বোধহয় একটু অসুবিধা হয়ে যাচ্ছে না ব্যাপারটা? মেঘ বেশ চুপ করে মুখ বুঝে তোদের অকালপক্ষ বাজে বকা শুনে যাবে চিরকাল, তোরা এটাই চেয়েছিলিস তো? কারেক্ট আছে ভাইবো, একদম কারেক্ট আছে। বড্ড বেশি পেকে যাই দুটো। শুধু পাকা নয়, আমি তো বলবো যত বড় হচ্ছে ওদের মুখের কোনো লাগাম থাকছে না, কাক কাকুর কোনো জ্ঞানই করছে না, নিজেদের কি ভাবে তা কে জানে। ব্যাস শুরু হয়ে গেল, এবার সব দিক দিয়ে আমাদের অ্যাটাক করা হবে। আচ্ছা দাদা ভাই, একটা কথা বল, ঠাম্মি না হয় আমাদের বকে, সেটা আমরা মেনে নিলাম, কিন্তু বিয়ের পর থেকে তোর কি হয়েছে বলতো? আমাদের সাথে কবে তুই ঠিক করে কথা বলেছিস? তোরা একটা কথা বলতো, বিয়ের পর থেকে তোরা মেঘের সঙ্গে কতবার ভালোভাবে কথা বলেছিস? এটা নীল আর ভাস্করের। হ্যাঁ কাকিমণি, বলছিলাম প্লিজ তুমি এটা দিয়ে আসবে, ওখানে আবার আমাকে নিয়ে সেই একই কথা হচ্ছে। প্লিজ কাকিমণি দিয়ে এসো না। শোন, তোদের রেজাল্টের অবস্থা তো আমি দেখছি। এক কাজ করিস, রোজ সকাল সকাল উঠে মেঘের লেগ ডাস্ট নিয়ে একটা জলে গুলে এক গ্লাস খেয়ে নিস, তাতে যদি কলেজের ফাইনাল পরীক্ষা কিছু একটা হয়। এইটা একটা ঠিক কথা বলেছে ভাস্কর। কি হলো দিদি ভাইরা, চুপ করে গেলে কেন?
মেঘ, একটা কথা বলো তো, কালকে তুমি ও বাড়িতে বলছিলে তোমার সঙ্গে কে এই কনস্পিরেসিটা করেছে সেটা তুমি জানো। তাই নাকি? কে করেছে? না না, কিছু একটা ভুল হচ্ছে। আমি কি করে জানবো কে করেছে? মেঘ, তুমি ময়ূরীর সঙ্গে কথা বলছিলে, আমি কিন্তু পরিষ্কার শুনেছি। ভুল শুনেছো নি? আমি বলেছিলাম যে কারা এটা করেছে সেটা যদি আমি জানতে পারি তাহলে তাদের মুখোমুখি হওয়া যেত। আচ্ছা মেঘ, তুমি ঠিক বলছো তো? কাউকে আড়াল টাড়াল করছো না তো? না, হতেই তো পারে ক্লাসের স্টুডেন্ট বলে হয়তো ছেড়ে দিচ্ছে। বৌদি, তুমি একবার তার নামটা শুধু বলো আমাকে, দেখে নিচ্ছি আমি তাকে একবার। দিদি ভাই, আমি তোকে আড়াল করছি কারণ আমি জানি আমার কাছে যে প্রমাণ আছে তাতে কারোর কোনো সন্দেহ থাকবে না তোর বিরুদ্ধে। সকলে তোকে চিনে ফেলবে, কিন্তু তোকে সেই কোণঠাসা অবস্থায় আমি দেখতে পারবো না। আমার শ্বশুরবাড়ির লোকের সামনে তোকে এইভাবে এক্সপোজ করতে আমি পারবো না রে। কি হলো মেঘ? আচ্ছা নাথবু, আমার যেন কেমন মনে হচ্ছে যে তুই পেটে কিছু চেপে রেখেছিস। না না ঠাম্মি, আমি সত্যিই জানি না। আমি দেখছি। নমস্কার, আমরা ওই ত্রিদীপ ভাস্কর ওদের সঙ্গে কথা বলতে চাই। কাকামণি, বাবা তোমাদের সঙ্গে দেখা করতে এসেছেন। হ্যাঁ, বিমল না কাজন, কি ব্যাপার? বুঝতে পারছি, খুব বাজে সময় চলে এসেছি। আসলে এই সময় তো সবাই থাকবেন, তাই চলে এলাম। না, ভালো করেছো, বলো না। তোমার তোমরা দাঁড়িয়ে রইলে কেন বাবা? বসো না। আপনারা ব্যস্ত হবেন না, আমরা কাজের কথাটা সেরেই চলে যাব। আর ত্রিদীপ, তোমরা তো জানো আমাদের ঐক্যতান ক্লাব থেকে বছরের এই সময়টাতে রবীন্দ্র নজরুল স্মরণ একটা অনুষ্ঠান আমরা করি। তার মধ্যে একটা দিন থাকে গানের কম্পিটিশন। তো আমার অনুরোধই বলতে পারো যে তোমার ছেলের বউ এই কম্পিটিশনে নাম দিক। হ্যাঁ, বড় চমৎকার গান করে আপনার ওই ছেলের বউ। ও যেন অবশ্যই পার্টিসিপেট করে এই কম্পিটিশনটাতে। এই সামনের শনিবার বিকেলে। সকাল সকাল বাজি বকতে চলে এসছে, কাজকর্ম আর কিছু নেই। হ্যাঁ নীলা, বৌদি কিন্তু তাহলে কম্পিটিশনে পার্টিসিপেট করছে। আমি কিন্তু তাহলে লিস্টে ওনার নামটা লিখে নিচ্ছি। হ্যাঁ না, একেবারে নামটা লিখিয়ে দেবেন না। আর তাছাড়া আমাদের বাড়িরও তো একটা ব্যাপার আছে, আমরা আলোচনা করে আপনাদের জানাবো। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আপনারা আলোচনা করে নিন। ও কিন্তু চমৎকার গায়, ও শিওর জিতবে, মানে ওর পাশে কেউ দাঁড়াতেই পারবে না। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা আসছি। হ্যাঁ নীল, তুমি কিন্তু একটু জানিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানিয়ে দেবো। আর মেঘ পার্টিসিপেট করবে, আমি বলছি। থ্যাংক ইউ, আমরা আসি ভাই। হ্যাঁ তাহলে দাদা ভাই, শেষ পর্যন্ত তোর বউকে পাড়ার মাচায় গান গাওয়াবি? না না, মাচা নয়, ওদের খুব সুন্দর স্টেজ আছে ভেতরে, ওদের বৌদি ঠিক জায়গাতেই গাইবে। সব পাড়ার ফাংশনে বাড়ির বউকে গিয়ে গান গাইতে হবে না। কেন, পাড়ার ফাংশন তাতে খারাপ কি আছে? নীল, এটা কি বলছো তুমি? আমাদের বাড়ির বউ পাড়ার হেজি বেজি একটা ফাংশনে গিয়ে গান গাইবে? আরে তাতে অসুবিধাটা কোথায় সেটাই তো বুঝলাম না। এখানে দাঁড়িয়ে গাইলেও সেটা গান, আর বাড়িতে গাইলেও গান, টিভির রংচঙে অনুষ্ঠানে গাইলেও গান, ব্যাপারটা তো একই। কিন্তু বাবা, সেই গানের মধ্যে একটা পেডিগ্রির ব্যাপার তো আছে। রাইট, মানে ও যেখানে হ্যাঁ হ্যাঁ করে গান গাইতে যাবে সেখানে হয়তো আমাদের সুশীলাদির মেয়েও গান গাইতে যাবে। তার মানে ও আর সুশীলাদির মেয়ে দুজনে একসাথে গান গাইবে। একই মঞ্চের উপর দাঁড়িয়ে যদি মেঘ এবং সুশীলার মেয়ে গান গায়, কি প্রবলেম আছে তাতে? তোদের কথা শুনে তো মনে হচ্ছে তোদের মনের মধ্যে এসব ছোঁয়াছুঁই, বাদ বিচার, আনটাচেবিলিটি, এসব ব্যাপার জন্মে গেছে। আমি জানি না,
আমার তো বাবু বেশ মজা লাগছে। আমার নাচবো, গান গাইতে যাবে, আমরা সবাই দল বেঁধে যাব, আর ও যখন জিতবে আমরা সবাই মিলে হই হই করব। ও গাইবে না, আমি বলছি অন্য কোনো জায়গায় ঠিকঠাক অনুষ্ঠান হবে, সেখানেও গাইবে। আর তাছাড়া কম্পিটিশনের কি আছে? ও কি গাই হবে নাকি যেখানে সেখানে কম্পিটিশনে গিয়ে গাইতে হবে? আচ্ছা আচ্ছা, আমাদের এত ডিসকাশনের কি দরকার? মেঘ এখানে রয়েছে, ওই বলুক কি করতে চায়, ও যেটা বলবে সেটাই হবে। আমি গাইব না। কেন গাইবে না তুমি? নীল, আমার ভালো লাগে না সব সময় গান গাইতে। এই কথাটা আমি মানতে পারলাম, তুমি গান গাইতে ভালোবাসো। হ্যাঁ ভালোবাসি, কিন্তু সেটা নিজের জন্য ভালোবাসি। সকলকে সবসময় শোনাতে হবে তার তো কোনো মানে নেই। শোনাতে হবে মেঘ, শোনাতে হবে। দেখো, গান একার শিল্প নয়। একটা কথা রবি ঠাকুর বলেছেন জানো তো, একাকী গায়কের নহে তো গান, গান তখনই সার্থক যখন সেই গানটা শ্রোতা শোনে। আর মেঘ, তুমি তো ভালো গাও। আচ্ছা, তোমার গান কেন সকলে শুনবে না বলো তো? রবীন্দ্রনাথকে যখন কোট করলেই, তাহলে পুরোটা না বলে ছেড়ে দিলে কেন নিজের সুবিধে মতো? একাকী গায়কের নহে তো গান, মিলিত হবে দুইজনে, গাহিবে একজন খুলিয়া গলা, আরেকজন গাবে মনে, তটের বুকে লাগে জলের ঢেউ, তবে সে করতান উঠে, বাতাসে বনসভা শিহরি কাঁপে, তবে সে মর্মর ফুটে, জগতে যেথা যত রয়েছে ধ্বনি যুগল, মিলিয়াছে আগে, যেখানে প্রেম নাই বোবার সভা, সেখানে গান নাহি জাগে। আচ্ছা, আমি তো বলেছি আজকে বাড়ি ফিরে তোমায় অনেক গান শোনাবো, গাওয়াও হবে আর শ্রোতাও হবে। মেঘ, একটা কথা বলো তো, তুমিও কি ওদের মতো এই মঞ্চটার জন্য, মানে পাড়ার লোকের অনুষ্ঠান বলে গান গাইতে চাইছো না? নীল প্লিজ, দেখেছো তুমি পদে পদে প্রমাণ করছো যে তুমি আমায় ঠিকভাবে চেনো না। তুমি জাস্ট ঝোঁকের বসে একটা বিয়ে করে ফেলেছো। আচ্ছা, তোমার সত্যি মনে হয় আমি এই সমস্ত ভাবি? না, সেটা মনে হয় না, আর সেই জন্যই তো আমি ওদের সামনে বলে দিয়েছি যে তুমি গাইবে। নীল প্লিজ, এটা নিয়ে আর জেদাজেদি করো না। 100 বার করবো, 1000 বার করবো। দেখো, বাবা রাজি, ঠাম্মি রাজি, কাকামণিও রাজি, কিন্তু মা তো রাজি নন, কাকিমণিও রাজি নন। সেটাই তাহলে তোমার না গাওয়ার কারণ, তাই তো? ধরে নাও হ্যাঁ। আমি আর অশান্তি চাই না আমাকে নিয়ে। অনেক অশান্তি হয়ে যাচ্ছে নীল, একটার পর একটা অশান্তি। তুমি ক্লাবে বলে দাও যে আমার একটু সমস্যা আছে। দেখো, আমি অকারণে মিথ্যে কথা বলি না। এখন তোমার যদি বলার থাকে তুমি যাও, ওখানে গিয়ে বলো। আমি গেলে কিন্তু তোমার নামটা লিখিয়ে দিয়ে আসবো।